আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাসের এই পর্বে আপনাদের সাথে আমি আছি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বন্ধুরা, বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোল এবং প্রাচীন বিপ্লব, বর্তমান বিপ্লব, পৃথিবীতে যা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করছি দীর্ঘদিন যাবৎ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমেরিকার ইতিহাস, ভারতের ইতিহাস, রেনেসাঁ বিপ্লব, টুইন টাওয়ার কে ভেঙেছে, ইসরায়েল রাষ্ট্র ও ইহুদি জাতির পরিচয় নিয়ে, চীনের পরিচয়, চায়নার ইতিহাস নিয়ে, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও করে রেখেছি। এক একটি এক এক বিষয় আপনারা দেখে নেবেন। আমার ফেসবুকে যত ভিডিও ছেড়েছি অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, লাইভগুলো আমি বুঝতেছি না কেন, অনেক কম বুঝি এক্ষেত্রে। তো ইউটিউব নেসারি মিডিয়া, মহাকারমা ও এইভাবে ইঙ্গিত দিয়ে স্পেস দিয়ে তারপরে লিখবেন শাহজাহান আহমদ নেসারি, এইভাবে লেখলে ইউটিউবে আসবে। মিডিয়ার নাম নেসারি মিডিয়া ইউটিউবে, ওইখানে গেলে আমার সবগুলো ভিডিও পাবেন, সেখানে ভিডিওগুলো অক্ষত আছে। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য, অটোমান এম্পায়ার, তুর্কি জাতির ইতিহাসের চতুর্থ পর্ব। অটোমান সাম্রাজ্যের ইতিহাস নিয়ে 3টি ভিডিও করেছি, একটি একেবারে প্রথম, একটি দ্বিতীয়, আর একটি গত সপ্তাহে যেটা করেছি এটা ইস্তাম্বুল বিজয়, মুসলমানের, আল্লাহর নবীর, তারপরে সমস্ত সুলতান খানেরা যা করতে চেয়েছিল। ওসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান ফাতেহ মুহাম্মদ, সে এটা জয় করেছে। আর এটা বলেছিলাম এই কনস্টান্টিনোপল, রোমানরা বলতো এটাকে কনস্টান্টিনোপল। রাজা কনস্টান্টাইন 330 খ্রিস্টাব্দে এটা রোমান সাম্রাজ্যকে 2 ভাগে বিভক্ত করেছিল। পূর্ব রোমান সাম্রাজ্য, পশ্চিম রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী করা হয় বর্তমান তুরস্কের ইস্তাম্বুল বা ইসলাম্বুল বা কনস্টান্টিনোপল, যে শহরটি পৃথিবীর মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্ব, এটা ছিল, এখনও আছে। আর মুসলমানের সবচেয়ে বড় অর্জনগুলোর ভিতরে এটা অনেক বড় অর্জন। আপনি বলবেন যে মক্কা বিজয়, জেরুজালেম বিজয়, দেখুন এগুলো ক্রমে ক্রমে নবীদের হাতে ছিল, বহু নবীদের হাতে ছিল, নবী ওলাদের হাতে ছিল, হাতছাড়া হয়েছে, আবার হাতে এসেছে। এই তো এখন রোমান সাম্রাজ্য কেউ এই 2000 বছরে তাদের একেবারে অস্তিত্ব বিলীন করতে পারে নাই। কিন্তু এই ওসমানীয়রা, অটোমান এম্পায়ারের সুলতানরা, তুর্কি জাতিরা, এক শক্তিশালী জাতি, মহান জাতি, কঠিন জাতি, বিখ্যাত সুখ্যাত জাতি, এরা করেছে, এদের দ্বারা সক্ষম হয়েছে। আল্লাহ এদেরকে দিয়ে করিয়েছেন। আর 2000 বছর যাবত রোমানরা যা কামাই করেছে, রোজগার করেছে, একেবারে সব কিছু এনে এই কনস্টান্টিনোপলে স্থাপনা, অবকাঠামো, প্রকল্প, রাউড ঘাট, ইতিহাস, ঐতিহ্য, পুরা খ্রিস্টান জাতির 2000 বছরের কামাই, কর্ম যা করেছে সবাই না এখানে তারা ঢেলেছে। 1453 সালে প্রায় 2000 বছর পরে, তাদের 2000 বছর পরে আমাদের মুসলমানরা এটাকে যুদ্ধ করে জয় করেছে। আর রোমানরা 2000 বছরে যা কামাই করেছে তা সব এখানে ঢেলেছে ঠিক, কিন্তু যাওয়ার সময় খালি হাতে গিয়েছে, কিছুই নিতে পারেনি। মানে 2000 বছর যাবৎ তারা যা অর্জন করেছে কিছুই নিতে পারেনি, খালি হাতে গিয়েছে। আর মুসলমানের হাতে আজ থেকে প্রায় 570 বছর আগের থেকে আজ পর্যন্ত তাদের সেই 2000 বছরের অর্জন কনস্টান্টিনোপল, হাদিসের ভাষায় কুস্তুনতুনিয়া, তুর্কিদের ভাষায় ইস্তাম্বুল, এখনও মুসলমানের হাতে আছে। এবং কি এই খ্রিস্টানরা, যত খ্রিস্টান আছে তারা কিন্তু সবাই রোমান সভ্যতায় বিশ্বাসী। এরা ভ্যাটিকান সিটিতে যদিও থাকে,
এরা যদিও এদের বড় বড় দামি দেশ ফ্রান্সে ব্রিটেনে থাকে, সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার অন্যতম গির্জায় যদি থাকে, কিন্তু মনে রাখবেন এই সকলের মনটা পড়ে থাকে এই কনস্টান্টিনোপলের দিকে, নজর পড়ে থাকে এই কনস্টান্টিনোপলের দিকে, তাদের রুহুটা পড়ে থাকে এই কনস্টান্টিনোপলের দিকে, মানে ইস্তাম্বুলের দিকে। তার কারণ তাদের পূর্বপুরুষরা 2000 বছর যাবৎ লাগিয়ে সময় দিয়ে যা যা অর্জন করেছে সব এখানে আছে, আর এই সবগুলো তারা ফেলে খালি হাতে চলে যেতে হয়েছে, আর এগুলো সব এখন মুসলমানের হাতে। এবং কি যতটুকু জানি যে প্রায় $12 বিলিয়ন সমপরিমাণ অর্থ তুর্কিরা বার্ষিক জিডিপির ভিতরে শুধু এই ইস্তাম্বুল শহর কেন্দ্রিক, আর তুরস্কে যে মানুষ ঘুরতে আসে এখান থেকেই কামাই করে। পৃথিবীর কোনো দেশের এত সময় লাগে না পাসপোর্ট আসতে, শুধু তুরস্কের লাগে 6 মাসের উপরে সময়, কারণ সেখানে মানুষ বেশি যায়। কারণ মানুষ কি, মুসলমানরা যায়, বেশি যায় খ্রিস্টানরা। পুরা পশ্চিমা দুনিয়া, রাশিয়া থেকে শুরু করে সেই দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স যারা আছে, সমস্ত খ্রিস্টানরা কিন্তু রোমান, আর তাদের অর্জন হলোই কনস্টান্টিনোপল। তাই তারা ওইটাকে দেখার জন্য ওদের জীবন প্রাণ পড়ে থাকে, তাই ওরা এটাকে দেখার জন্য সর্বক্ষণ আছে। কেউ ভ্যাটিকান সিটিতে আছে, রোমেন ইতালিতে ভ্যাটিকান সিটি যেটা আছে, ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে যেখানে পোপ ফ্রান্সিস যেখানে নেতৃত্ব দিচ্ছে, এটা পূর্বেও নেতৃত্ব দিত। সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের গুরু, প্রধান গুরু যিনি পোপ ফ্রান্সিস, ইটালির ভ্যাটিকান সিটি, এটা আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের মতোই, হ্যাঁ, যদিও আমাদের দৃষ্টিতে হাস্যকর, সব কিছুই আলাদা, মানে ধর্মের ভিত্তিতে এই 1 কিলোমিটার মাত্র ভ্যাটিকান সিটি এলাকাটা চলে তাদের ধর্মের ভিত্তিতে, আর সেখান থেকে বিশ্ব খ্রিস্টানের পরিচালনা নেতৃত্ব দেয়। এই রোমের ভ্যাটিকান সিটির প্রধান গির্জায় প্রধান পুরোহিতের সামনে বসে থাকলেও কোনো খ্রিস্টান বা ওইখানে যদি কেউ যাজক হয়, পাদ্রীও হয়, তারও মনে হয় হৃদয়টা পড়ে থাকে এই কনস্টান্টিনোপলের দিকে, এই ইস্তাম্বুলের দিকে। কারণ তাদের পূর্বপুরুষরা 2000 বছরে যা অর্জন করেছে সব এখানে আছে, ইতিহাস ঐতিহ্য। এই ইতিহাসগুলো আপনারা মুসলমানদেরকে জানাচ্ছেন না, আমাদের ছেলেদেরকে জানাচ্ছেন না, যুবকদেরকে জানাচ্ছেন না। কি জানাচ্ছেন? অনেক বড় আমেরিকা, ওরে বাবা, কি ফ্রান্স, কি ব্রিটেন, কি জার্মানি, কি জাপান, কি অস্ট্রেলিয়া, কানাডা, ওরে মেক্সিকো, ওরে বাবুরে, আর্জেন্টিনা, ব্রাজিল, পোল্যান্ড, তারপরে মেক্সিকো, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, তারপরে গ্রিস। ইতিহাস জানেন? এই সবগুলো দেশ ছিল মুসলমানের গোলাম। এই সবগুলো দেশ মুসলমানকে ট্যাক্স দিত, সম্রাট মানত। যাই হোক, চলে আসি। ইস্তাম্বুল জয় হলো 1453 সালে। জয় হওয়ার পর সমস্ত খ্রিস্টানরা জীবন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। কথিত আছে তাদের দেশের এই রোমান সাম্রাজ্যের যত জ্ঞানী বিজ্ঞানীরা ছিল, সাহিত্যিক, দার্শনিকরা, গবেষকরা ছিল, তারা নাকি ইউরোপে চলে গিয়েছে, আর গিয়ে তারাই শিল্প বিপ্লব করেছে, তারাই রেনেসাঁ বিপ্লব করেছে। রেনেসাঁ বিপ্লবের 2টা ভিডিও আমার এখানে আছে, আমার নেসারি মিডিয়াতে আছে ইউটিউব চ্যানেলে, অথবা ফেসবুকে আছে। ফেসবুকেরগুলো সব তারা নষ্ট করে দিয়েছে নাকি আমি জানি না। তো ইউটিউব নেসারি মিডিয়া, মহাকার মা ও ইঙ্গিত দিয়ে, মাওলানা ইঙ্গিত দিয়ে শাহজাহান আহমদ নেসারি লেখলে পাইবেন আমার চ্যানেল নেসারি মিডিয়া, ওইখানে ঢুকলে সব ভিডিও পাবেন। তো ওরা নাকি চলে গেছে ওদের মূল দেশে, রাজা মৃত্যুবরণ করেছে, সৈন্যরা মৃত্যুবরণ করেছে, তারপরও অল্প কিছু খ্রিস্টান নারী শিশু সবাই মিলে এখানে ছিল, তারা এখনও আছে। আর তুর্কিরা জয় করার পর কি করেছে, তুরস্কের অন্য অঞ্চল থেকে আরও প্রায় হাজার হাজার লোক সেখানে নিয়ে বসতি দিয়েছে মুসলমানের সংখ্যা বাড়ানোর জন্য। এবং সেখানের মেরামত, যত ধ্বংসস্তূপ, 2 মাস যুদ্ধ হয়েছে, ধ্বংস হয়েছে, গোলা বারুদের আঘাত হয়েছে, এই সবগুলো মেরামত করা শুরু করে দিয়েছে। এবং কি প্রধান গির্জার পুরোহিতকে সুলতান নিজে এবং খ্রিস্টানদেরকে তাদের জান মাল ইজ্জত হেফাজতের নিশ্চয়তা দিয়েছে।
এবং তাদেরকে ট্যাক্সও কমিয়ে দিয়েছিল সাময়িক সময়ের জন্য, এবং তাদের ধর্মীয় পুরোহিতদেরকে বলেছে আপনারা স্বাধীন মতো আপনাদের গির্জাগুলোতে আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন, কোনো সমস্যা নাই। তারপরও ইসলামের ভিতরে কোনো অমুসলিমদের বড় কোনো নিদর্শন থাকতে পারবে না। তাই প্রায় শত শত বছর আগে, প্রায় হাজার হাজার ১,৫০০ বছর আগে তৈরি হয়েছে এই, অথবা ১,০০০ বছর আগে তৈরি হয়েছে আপনার আয়া সোফিয়া, যেটা খ্রিস্টানদের আরেক নিদর্শন। মানে বললাম না, খ্রিস্টানদের সব পড়ে থাকে এখানে। আজকে যে ভ্যাটিকান সিটির যে গির্জা, ওটা কিছুই না। সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের প্রধান গির্জা ছিল এই কনস্টান্টিনোপলের আয়া সোফিয়া। মুসলমানরা জয় করার পর এটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। প্রায় ৫০০ বছর এটা মসজিদ ছিল। তারপরে আতাতুর্ক নামক ভণ্ড, একটু অ্যান্টি মুসলিমের মতো মোস্তফা কামাল পাশা এটাকে জাদুঘরে পরিণত করে দিয়েছে। প্রায় ৮৬ বছর পর আবার রিসেপ তাইয়েপ এরদোগান এবং মুসলিমরা সবাই সম্মতি দিয়ে প্রায় ৮৬ বছর পর আবার আয়া সুফিয়াকে এখন মসজিদে রূপান্তরিত করেছে। এখন নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। তদ্রূপ ভারতের বাবরি মসজিদ, জ্ঞানপাপী মসজিদ, আরও যত মসজিদের দিকেই সন্ত্রাসী আরএসএস আর বিজিবি হাত দিয়েছে, সেগুলো একদিন ইনশাআল্লাহ মসজিদের জায়গায় মসজিদ হবে, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ পাক করায়। আলহামদুলিল্লাহ, আশা সেটাই আমাদের আশা। তো ইস্তাম্বুল জয় হয়ে গেল। সুলতান ফাতেম আহমেদ ইতিহাস গড়ে ফেললেন। তিনি ইসলামের খলিফা হিসাবে উপাধি পেয়ে গেলেন। পৃথিবীর কেউ যা পারল না সে তা পারল, আল্লাহ তাকে দেয়া করাইল। সে মারা যাওয়ার পর সম্রাট হলো তার ছেলে অষ্টম সুলতান, সুলতান বায়েজিদ। সুলতান বায়েজিদকে একটু ঝামেলা পোহাতে হয়েছে তার ছেলেদের সিংহাসনের ক্ষমতার দ্বন্দ্বে। সেই ক্ষেত্রে তিনি সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়। ক্ষমতায় আসে তার ছেলে সুলতান, সুলতান সেলিম, নবম সুলতান, ওসমানী সাম্রাজ্যের নবম সুলতান। তবে এই নবম সুলতানের খ্যাতি আছে, অর্জন আছে অনেক, সবারই খ্যাতি অর্জন আছে। মানে সুলতান আর্তুগরুল গাজী থেকে শুরু করে সুলতান সুলেমান পর্যন্ত এই ১০ জন সুলতান খ্যাতিমান, সবাই একটা না একটা অর্জন করেছে, যুদ্ধ করেছে, জয় করেছে, দক্ষ ছিল, সূক্ষ্মতা ছিল, সব কিছু ছিল। কিন্তু সুলতান সুলেমানের পরের থেকে শেষ পর্যন্ত ২ জন একটু ভালো ছিল, বাকি সবগুলো ছিল অকর্ম, নালায়েক, বাজে। এদের কারণে সাম্রাজ্য ধ্বংস হয়েছে। তো নবম সুলতান হলো সুলতান সেলিম, প্রথম সেলিম হওয়ার পরে সে মামলুক জয় করেছে। মামলুক ছিল সাফাবি বংশ রাজপরিবারের শাহ ইসমাইল, মানে ইরানের যে শাহ রাজপরিবার ছিল, শাহ তামাস ছিল, তার বাবা শাহ ইসমাইলের সাথে যুদ্ধ করে মামলুক মানে মিশর, আজকে যে মিশর এটার নাম মামলুক বলা হয়, মামলুক সম্প্রদায়ের দেশ বলা হয়। মামলুক জয় করেছে মানে মিশর জয় করেছে। মিশর জয় করার পর সে একেবারে খলিফা, ইসলামের খলিফা উপাধি পেয়ে গিয়েছে। আরও অনেক অর্জন করেছে এবং কি ইউরোপকে সর্বক্ষণ চাপে রেখেছে। ইউরোপ পুরা তাকে ভয় পাইত এবং কি ইউরোপের অনেক দেশকে করায়ত্ত করতে সে সক্ষম হয়েছে। তারপরে সে চলে গেল। এবার চলে আসলো পৃথিবীতে একেবারে মানে ওসমানী সাম্রাজ্যের করে সর্বশ্রেষ্ঠ সুলতান সে, আরও যে সপ্তম সুলতান ফাতেম আহমেদ, যিনি কনস্টান্টিনোপল জয় করেছে। ৩৭ জন সুলতানের ভিতরে এই 2 জন শ্রেষ্ঠ। সপ্তম সুলতান সুলতান ফাতেম আহমেদ, দশম সুলতান সুলতান সুলেমান। সুলতান সেলিম মারা যাওয়ার পর সুলতান সুলেমান ক্ষমতায় এসে কি করেছে, আল্লাহু আকবার। পৃথিবীতে তখন মহাদেশ ছিল 3টি, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। আর অন্য মহাদেশগুলোর কোনো নাম গন্ধও ছিল না। এটি মান দেশ আছে কেউ জানতোই না, পরে জেনেছে। 1600 সালের দিকে পৃথিবীর অনেকে জেনেছে। সুলতান সুলেমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আক্রমণ যমন দুর্গ, মানে হাঙ্গেরির সাথে, হাঙ্গেরি কর দিত, হাঙ্গেরি, অস্ট্রিয়া, অনেক দেশ ওসমানীয়দেরকে কর দিত। ভেনিস কর দিত, মানে ইটালি কর দিত। তারপরে ফ্রান্স কর দিত, অনেক দেশ। আর এই বলকান অঞ্চলের সবগুলো দেশ ওসমানীয়দের দখলে আছেই।
আর ওই যে ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রো হাঙ্গেরি যেগুলোকে বলে, এই অস্ট্রো হাঙ্গেরি বা অস্ট্রিয়া হাঙ্গেরি যেগুলোকে বলে, এরা সবাই কর দিত। যখন সুলতান সেলিম মারা গেল, অনেকে একটু মনে করছে আরে এতটুকু ছেলে ক্ষমতা এসেছে, ফ্রান্স অস্বীকৃতি জানাচ্ছে, ভেনিস অস্বীকৃতি জানাচ্ছে, অস্ট্রিয়া অস্বীকৃতি জানাচ্ছে, হাঙ্গেরি তো একেবারে যুদ্ধ ঘোষণা করেছে। হাঙ্গেরি একেবারে সুলতান সুলেমানের রাষ্ট্রদূতকে একেবারে হত্যা করে মাথা পাঠিয়ে দিয়েছে। মানে আর ওনার আর করায়ত্তে নাই, কারণ বড় সুলতান মরে গেছে, এখন ছোটো ছেলে আসছে, সে কী বুঝে। 1520 সালে ক্ষমতা নিল সুলতান সুলেমান। কি করেছে? যখন দেখলো এই অবস্থা, এবার সে ঠান্ডা মাথায় চিঠি দিতে লাগলো যে করায়ত্তে ছিলেন, করায়ত্তে থাকেন, ট্যাক্স দেন। এর মধ্যে সবাই কম বেশ স্বীকার করলো, কিছু দিল কিছু দিল না, নরম বলল গরম বলল। কিন্তু হাঙ্গেরি রাজা লুই ওই অসভ্যটা ঘাড়তেরামি করেছে, ওসমানীয় দূতকে হত্যা করেছে এবং কি অস্বীকৃতি জানিয়েছে। সাথে সাথে সুলতান সুলেমান একটা আক্রমণ করলো, ছোট্ট একটা অভিযান চালিয়ে হাঙ্গেরির একটা যমন দুর্গ এটা দখল করে নিল। প্রথম অভিযান। দ্বিতীয় অভিযানে বেলগ্রেড, হাঙ্গেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্গ বা এলাকা, বেলগ্রেড জয় করে এবং সেখানের হাঙ্গেরির অনেক সৈন্য হত্যা করে। 3 নম্বর অভিযান সুলতান সুলেমানের, পৃথিবীর সুলতান, শ্রেষ্ঠ সুলতান বাদশাহ সুলেমান, বাদশাহ সেকান্দারের পরে তারা তো ছিল আল্লাহর নবী বা অত্যন্ত আল্লাহর গুরুত্বপূর্ণ বান্দা। সেকান্দার বাদশাহ নবী ছিল না, অনেকে বলে না। সুলেমান তো আল্লাহর নবী ছিল, সুলেমান আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর নবী ছিল। তবে এই সুলতান সুলেমানের নাম ওই সুলেমান আলাইহিস সালামের নামের নামই চলছে। তাই সুলতান সুলেমান আলাইহিস সালামের মানে সুলেমান আলাইহিস সালাম তো আল্লাহর প্রদত্ত জ্ঞানে পুরা পৃথিবীর বাদশা ছিল, তার সাথে তুলনা হয় না সেই নবী। কিন্তু তার নামে নাম, সুলেমান নবীর নামে নাম সুলতান সুলেমান। যা করেছে দেখেন, সে এসে পুরা এবার যমন দুর্গ জয় করলো, তারপরে বেলগ্রেড জয় করলো, তারপরে এই ভূমধ্য সাগরের তীরবর্তী আরেকটা খ্রিস্টানদের এলাকা আছে, রোডস দ্বীপ। এটাও গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল, মানে ইউরোপে ঢুকতে গেলে এটাও জয় করে ফেলল। শেষ। এবার হাঙ্গেরি রাজাকে চূড়ান্ত শিক্ষা দেবে। হাঙ্গেরি রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সুলতান সুলেমান। হাঙ্গেরি রাজা পোপের কাছে সাহায্য চায়, ফ্রান্সের কাছে সাহায্য চায়, অস্ট্রিয়ার কাছে সাহায্য চায়, কেউ দেয় না, কেউ সাহায্য দেয় না, এদেরও দোষ আছে। হাঙ্গেরি রাজা যুদ্ধ ঘোষণা করলো মাত্র 30,000 সৈন্য নিয়ে। সুলতান সুলেমান সৈন্য নিয়ে, ইব্রাহিম পাশা ছিল সেই যুদ্ধের সেনাপ্রধান। ইব্রাহিম পাশা, যাক, আমি এই কথাগুলো বলবো, দুঃখের কথা, কষ্টের কথাগুলো বলবো পরে। দোষে গুণে মানুষ। সুলতান সুলেমান যা করেছে, নিজে খাইয়া লইয়া 4টা পুইটা শেষ করে গেছে, আসলে রেখে যায় নাই। কীভাবে বলবো, কীভাবে হলো এটা বলছি। হাঙ্গেরি জয় করে ফেললো। হাঙ্গেরি রাজা লুইকে হত্যা করলো, সৈন্যদেরকে হত্যা করলো, 30,000 লোক হত্যা করলো এবং কি মানে সব শেষ। এবার হাঙ্গেরি পুরা ওসমানীয় সাম্রাজ্যের একেবারে শাসনে চলে আসলো। কিন্তু ওইখানে একটা সহযোগিতা নিয়ে, একজন খ্রিস্টান যুবরাজের সহযোগিতা নিয়েছিল। তাই খ্রিস্টান যুবরাজকে সেখানের সেনা তাদের মতন করে তাদের দেশের সেনা প্রধান বানিয়ে দিয়ে চলে এসেছে, আর বাৎসরিক একটা ট্যাক্স দিয়ে দিবে, বাস হয়ে যাবে। এরপরও বহুবার এই স্বাধীনতাকে রক্ষা করতে, মানে ওই যুবরাজকে রক্ষা করতে সুলতান সুলেমান চেষ্টা করেছে। অবশেষে নৌযুদ্ধ। হাঙ্গেরি জয় করার পরে এবার ফ্রান্স, ইটালি, সবচেয়ে বেশি জ্বালা যন্ত্রণা করে স্পেনের রাজা চার্লস। স্পেনের রাজা একেবারে মানে পারে না, সুলতান সুলেমানকে হত্যা করে, ধ্বংস করে, মানে বহু চেষ্টা করেছে, কয়েক বছর, প্রায় 10 বছরের বেশি চেষ্টা করে অবশেষে নৌপথে রাজা চার্লস, স্পেনের রাজা সবচেয়ে দূরে ছিল, আর পুরা ইউরোপের মধ্যে তখন স্পেনের রাজা একটু শক্তিশালী ছিল, আর সবাই ছিল দুর্বল, সবাই স্পেনের রাজা অনুসরণ করত। ঠিক আছে, স্পেনের রাজা আর পোপ ফ্রান্সিসকে অনুসরণ করত।
কিন্তু সুলতান সুলেমান বলছে না, স্পেনও আমার হুকুম মানতে হবে, ফ্রান্স মানতে হবে, ইটালি মানতে হবে, হাঙ্গেরি মানতে হবে, অস্ট্রিয়া মানতে হবে, মানে পুরো ইউরোপের ভিতরে সবচেয়ে দামি জায়গা এগুলো। তখন লন্ডন এগুলো তো দামি না, গ্রিস এত জানি না, গ্রিস তো আগে খাইয়ে ফেলাইছে। 1453 সালে যখন সুলতান ফাতে মেহমেদ কিনা বলে কনস্টান্টিনোপল জয় করেছে, 2-1 বছর পরে গ্রিস জয় করে ফেলেছে। এই গ্রিসকে 400 বছর, আজকে যে গ্রিস, হেলেনিকা সভ্যতার দেশ গ্রিস, আলেকজান্ডার দ্য গ্রেটের দেশ গ্রিস, সক্রেটিসের দেশ গ্রিস, প্লেটোর দেশ গ্রিস, তারপরে পিথাগোরাসের দেশ গ্রিস, তালিসের দেশ গ্রিস, হেলেনিস্টিক সভ্যতার দেশ গ্রিস, অ্যারিস্টটলের দেশ গ্রিস। ওই গ্রিসকে মুসলমানরা শাসন করেছে প্রায় 400 বছর। ভাবা যায় যে গ্রিকদের অনুসরণ করত রোমানরা সহ পুরা ইউরোপে, পুরা পশ্চিমারা 2টা সভ্যতার অবশ্যই অনুসরণ করে। 2টা সভ্যতা, একটা হলো রোমান সভ্যতা আর একটা হলো গ্রিক সভ্যতা। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি হলো গ্রিক আর একটি হলো রোমান। সেই সভ্যতার দেশ গ্রিসকেও দখল করেছে, শাসন করেছে 400 বছর। এখন সব সুলতান সুলেমানের সাথে যুদ্ধ করবে। যখন হাঙ্গেরিকে ধ্বংস করে ফেলেছে, এবার হাঙ্গেরি তো সুলতানের আওতায় আছেই। অস্ট্রিয়া, ফ্রান্স, তারপরে ভেনিস মানে ইটালি, পোপের সৈন্য, স্পেনের রাজা চার্লস, এরা সবাই মিলে নৌপথে একটি যুদ্ধের ঘোষণা করে, স্থলপথে একটি যুদ্ধ ঘোষণা করে। নৌপথে এই এতগুলো দেশের নৌবাহিনী নিয়ে ভূমধ্য সাগরে নেমেছে এক সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে। সেই সাম্রাজ্যের বারবারোসা খিজির খাইরুদ্দিন পাশা নৌবাহিনীর প্রধান, কেমন পাশা পেয়েছিল খিজির খাইরুদ্দিন। বিরাট এক নৌবহর নিয়ে পুরা ইউরোপ ভূমধ্য সাগরে নেমেছে, সুলতান সুলেমানকে শেষ করবে। আল্লাহর অশেষ দয়া মুসলমানের তকদিরে আছে, সুলতান সুলেমানের তকদিরে আছে, এবং তার সেনাপতি খিজির খাইরুদ্দিন পাশার কৌশলে এই সম্মিলিত নৌবহরকে প্রায় 300 যুদ্ধজাহাজকে ধ্বংস করে খিজির খাইরুদ্দিন বারবারোসা সেখানে বিজয় অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এবং স্থলপথে ইব্রাহিম পাশার নেতৃত্বে যুদ্ধ চলছে রোমানদের বিরুদ্ধে, সেখানেও জয় হয়েছে। এই পরাজয়ের পরে ইউরোপিয়ানরা একবারে ঠান্ডা ঘাড় ফেলেই দিয়েছে। ঠিক সেই স্পেনের রাজা চার্লস ছিল পুরো ইউরোপের নেতা, তার থেকে শুরু করে ভ্যাটিকান সিটির পোপ, মানে সমস্ত খ্রিস্টানদের পাদ্রি পোপ থেকে শুরু করে, হাঙ্গেরি রাজা তো শেষ, অস্ট্রিয়া রাজা থেকে শুরু করে ভেনিসের রাজা, তারপরে ফ্রান্সের রাজা ফাসোয়া থেকে শুরু করে পুরা ইউরোপের সবাই সুলতান সুলেমানকে সুলতান মানতে বাধ্য হয়েছে এবং কর দিতে বাধ্য হয়েছে, এবং প্রত্যেকেই নিজেদের দেশে রাজ্য সরকার হিসেবে ছিল আর সাম্রাজ্যের অধীনে ছিল, ওসমানী সাম্রাজ্যের অধীনে ছিল সবাই। এদিকে আফ্রিকা, সেই মরক্কো ছাড়া মানে টিউনিসিয়া, মানে এই ভূমধ্য সাগরের তীরবর্তী টিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, মিশর, এগুলো সব ওসমানীদের দখলে ছিল। আর ভূমধ্য সাগরের উত্তর পারে যেই দ্বীপগুলো, দেশগুলো, ইটালির কিছু দ্বীপ সহ দক্ষিণের রাজ্যগুলো সহ সবগুলো ছিল সুলতান সুলেমানের দখলে। ভাবা যায়? ভাবেন একটু আপনারা? আমি অনেক ভাবি, গবেষণা করি, কি ছিলাম আর কি হইলাম। তারপরে পুরা আরব, তারপরে এই মানে আর্মেনিয়া, আজারবাইজান, ইরানের তেব্রিজ, তারপরে রাশিয়ার কিছু অঞ্চল থেকে শুরু করে পুরা বলকান অঞ্চল, ইউরোপের উত্তর অঞ্চল, ইউরোপের দক্ষিণ অঞ্চল, তারপরে পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা, ভূমধ্যসাগর, লোহিত সাগর, আরব, পুরা আরব, তারপরে ভূমধ্যসাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর থেকে শুরু করে সবগুলো ছিল ওসমানীয়দের নিয়ন্ত্রণে, করায়ত্ত। সবাই মিলে সুলতান মানত, বাদশাহ মানত সুলতান সুলেমানকে। সুলতান সুলেমান হয়ে গেল পৃথিবীর বাদশাহ। পৃথিবীর বাদশাহ কেউ উপাধি পায় নাই এক সুলেমান আলাইহিস সালাম ছাড়া।
এক রাজা সেকান্দার ছাড়া। সুলতান সুলেমান মুসলমানের গৌরব। তুর্কি জাতির ইতিহাস যে বললাম কি এরা, যেই জায়গায় এই জাতি 100 বছর পথে পথে ছিল, বাড়ি নাই, ঘর নাই, স্বাধীনতা নাই, রাস্তা রাস্তায় ছিল 100 বছর তাঁবুটা নিয়ে। হেরা হয়ে গেছে কি বিশ্বের সমস্ত সম্রাটদের সম্রাট, কর্তা, সবাই কি করেছে করায়ত্ত। তো যাই হোক বন্ধুরা, বলছিলাম সুলতান সুলেমান সারা পৃথিবীকে করায়ত্ত করে ফেলল, সারা পৃথিবীকে নিজের করে নিল, সারা পৃথিবীর বাদশাহী উপাধি পেল। কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কর দিতে বাধ্য ছিল। তার কারণ ছিল তার সাথে তার মতন আরেকজন সুদক্ষ ছিল, ইব্রাহিম পাশা। স্থলপথে যোদ্ধা, ভেনিসের পারগানগরীতে জন্মজার ইব্রাহিম পাশা। তার জয়ের আরেকটা কারণ ছিল সমুদ্রপথে খিজির খায়রুদ্দিন বারবারোসা পাশা, নৌবাহিনীর প্রধান। এই নৌবাহিনীর প্রধান বারবারোসা আর ইব্রাহিম পাশা, সুলতান সুলেমান, এই 3 জনের কৌশলের কাছে পৃথিবী হার মানতে বাধ্য হয়েছে। যাই হোক, এখানেই সুলতান সুলেমানের গুণগান শেষ করছি। এবার শুরু হলো তার দুর্গান, মানে দুর্নাম। যে বললাম না একটু আগে যে যা অর্জন করেছে খাইয়া 4টা পুইটা শেষ করে গেছে, কিছু রেখে যায় নাই। কারণ কি? সুলতান সুলেমান যেমন এরকম অর্জন করেছে, তেমন সে নিজেকে ধ্বংস করেছে, রাজ্যকে ধ্বংস করেছে, ওসমানীয়দেরকে ধ্বংস করেছে। তার কারণ সে পৃথিবী দখল করতে সক্ষম থাকলেও তার পরবর্তী প্রজন্মের সুলতান নির্বাচন করতে সে অক্ষম ছিল। সেই রোস একটি দাসী, পোল্যান্ডে যার জন্ম, রোস দ্বীপ আপনার ক্রিমিয়া থেকে ধরে আনা এক রাস্তার কুড়িয়ে পাওয়া নারীর মতন খারাপ নারী, হুররাম সুলতানের খপ্পরে পড়ে, প্রেমে পড়ে, ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে দাসী থেকে মুক্ত করলো, বিয়ে করলো। এই তার কুমন্ত্রণায়, তার এই পরামর্শে পুরা সাম্রাজ্যকে সুলতান সুলেমান নিজেই ধ্বংস করে গিয়েছেন। ইব্রাহিম পাশাকে সে হত্যা করেছে ক্ষমতার লোভে, ভুল তথ্যের উপর ভিত্তি করে। শুধু তাই নয়, মোস্তফা পাশা তার নিজের ছেলে শাহজাদা মোস্তফা, সেও তার মতো হয়েছিল এই হুররাম সুলতান নামক ডাইনির ভুল পরামর্শে। কারণ এই ডাইনির ছেলে ছিল 4 জন, সে চেয়েছিল তার ছেলেরা সুলতান হবে। এখন শাহজাদা মোস্তফা সে এক মায়ের এক ছেলে, তাকে সে হত্যা করেছে, শাহজাদা মোস্তফাকে হত্যা করেছে। আবার আরেক ছেলে ছিল হুররামের ঘরেই জন্মগ্রহণ করা, 4 ছেলের মধ্যে এক ছেলে মেহমেদ এমনি মারা গেছে, আর এক ছেলে জাহাঙ্গীর এমনি মারা গেছে। আর শাহজাদা বাইজিদ, সেও ছিল দক্ষ, তাকেও হত্যা করেছে। এখন কেউ নাই, উত্তরাধিকারী আছে শুধুমাত্র খিজির খায়রুদ্দিন পাশাও মরে গিয়েছে। ইব্রাহিম পাশাকে সে মেরে ফেলেছে। কত কষ্ট! ভেনিসের, মানে ইরান, এই যে ইটালির ভেনিসের পারগা নগরীতে জন্মগ্রহণ করা। ভেনিসের মানুষ খুব বুদ্ধিমান, খুব দক্ষ, খুব পুরাতন এক সভ্যতার ভেনিটীয় জাতি সেখানে বসবাস করত। সেখান থেকে তুলে আনা ইব্রাহিম, তার নাম কি যেন ছিল, তাকে এনে সুলতান সুলেমান বাল্যকালের বন্ধু, সহযোদ্ধা হিসেবে অবশেষে তাকে বন্ধুত্ব দিতে দিতে খাসকামরার প্রধান, তারপরে উজিরে আজম, তারপরে সহকারী যোদ্ধা, একদম বিশ্বস্ত আপন বোনকে সে বিয়ে দিয়েছে। 2 সন্তানও হয়েছে। ভুল তথ্যের ভিত্তিতে ইব্রাহিম পাশাকে সে হত্যা করেছে, ভুল তথ্যের ভিত্তিতে শাহজাদা মোস্তফাকে হত্যা করেছে। ওই হুররাম সুলতান ডাইনির ভুল তথ্যের ভিত্তিতে শাহজাদা মোস্তফাকে হত্যা করেছে, শাহজাদা বায়েজিদকে হত্যা করেছে, শাহজাদা বায়েজিদের ছেলেদেরকে হত্যা করেছে। শাহজাদা মোস্তফার একটা ছেলে ছিল, তাকেও হত্যা করেছে। কেউ নাই, শুধু শাহজাদা সেলিম একজন মাদকাসক্ত, নারী আসক্ত, মাতাল, পাগল টাইপের লোক, অজ্ঞ, অক্ষম। সুলতান সুলেমান মারা যাওয়ার পর
এই ব্যক্তি হয়েছে রাষ্ট্রপ্রধান। সেই সময় আলবেনিয়াতে ওসমানীয়রা অনেক অপ্রমাণজনক পরাজয় বরণ করছে, আর সে রাষ্ট্র নিয়ে, সাম্রাজ্য নিয়ে না ভেবে, না বলে, না পরামর্শ করে, না পরামর্শ দিয়ে সে কি করছে, সে এখানে বসে আছে। তারপরে ক্ষমতায় আসলো, সে একেবারে অদক্ষ। তারপরে ক্ষমতা আসলো তার ছেলে সুলতান মুরাদ, সেটা আরও অদক্ষ। তারপরে ক্ষমতায় আসলো সুলতান মেহমেদ, সে 19 ভাইকে হত্যা করে তারপর ক্ষমতা আসছে। যাক, 19 ভাইকে হত্যা করেছে, এটা তাদের মধ্যে একটা প্রচলন ছিল সাম্রাজ্যের স্বার্থে, যে ক্ষমতায় যাবে সব ভাইকে হত্যা করবে। যদি আপনার কাছে শুনতে খারাপ লাগে, হ্যাঁ খারাপ লাগবেই, বহু বৃহৎ স্বার্থে। তবে এটা যে ন্যায় আমি তা বলবো না, এটা যে সওয়াব এটা বলবো না, বৃহৎ স্বার্থে এটা করতে হয়েছে। 19 ভাইকে হত্যা করে সে ক্ষমতায় এসেছে। তারপরে সে ক্ষমতা থেকে সে মরে যাওয়ার পর আরেক অক্ষম অদক্ষ 14 বছর বয়সে বা 15 বছর বয়সের ছেলে এই সুলতান আহমেদ ক্ষমতা আসলো। সে মরে গেল 29 বছর বয়সে। তারপরে তার আরেক পাগল ভাই, 14 বছর না 15 বছর বয়স চলে, সে ক্ষমতায় বসলো। দেখেন একেবারে অজ্ঞ। মানে সুলতান সুলেমান পৃথিবীতে যা অর্জন করেছে 1600 সাল থেকে তা ধ্বংস হতে শুরু করেছে। কারণ সে শুধু শাহজাদা মোস্তফা যদি সিংহাসনে থাকতো, আরও 20-50 বছর থাকতো, সুলতান সুলেমান 46 বছর ক্ষমতায় ছিল। সর্বশেষ হাঙ্গেরি যুদ্ধ করতে গিয়েছিল, কারণ হাঙ্গেরির মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। একেবারে হাঙ্গেরিকে যুদ্ধ করে, অসুস্থ অবস্থা যুদ্ধ করতে গিয়েছে সুলতান সুলেমান। হাঙ্গেরি গিয়ে যুদ্ধ করছে, এই সময় সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর খবর যাতে কেউ না পৌঁছে, কেউ না জানে, সেটা তাকে মৃত রেখে সৈন্যরা হাঙ্গেরি জয় করেছে। ওই হাঙ্গেরি 140 বছর সরাসরি ওসমানীয়দের একেবারে রাজ্য ছিল, কোনো কর্ম না, ডাইরেক্ট দখলে ছিল, ট্যাক্সটক্স না, ডাইরেক্ট দখলে ছিল। কি বুঝলেন? সেই অস্ট্রিয়া থেকে শুরু করে, উত্তরের অস্ট্রিয়া থেকে শুরু করে স্পেন পর্যন্ত, ভূমধ্যসাগর, আফ্রিকা, ইউরোপ, এশিয়া মাইনর, সেই আবার সুলতান সুলেমান এই শাহ তামাস, ইরানের সম্রাট শাহ তামাসের সাথে যুদ্ধ করে তেব্রিজ জয় করেছে, বাগদাদ জয় করেছে, অনেক অর্জন। কয়টা বলবো? এই সব অর্জন সে নিজেই ধ্বংস করে দিয়েছে। তার ছেলে শাহজাদা মোস্তফাকে হত্যা করে, ইব্রাহিম পাশাকে হত্যা করে, এবং কি বায়েজিদকে হত্যা করে, এবং কি ওই রোষ জাদুকরণী দাসীর কথা শুনে। বন্ধুরা, যাক, তারপরে ক্ষমতায় আসলো সুলতান মুস্তফা পাগল। তারপরে 1 বছর পরে তাকে নামিয়ে দিয়ে ক্ষমতায় আসলো সুলতান আহমেদের ছেলে, কম বয়স সুলতান ওসমানকে দাউদ পাশার নেতৃত্বে হত্যা করিয়ে তারপরে আবার ক্ষমতা আসলো সুলতান মুস্তফা। আবার সুলতান মুস্তফাকে নামিয়ে আবার ক্ষমতায় আসলো সুলতান মুরাদ, সুলতান আহমেদের আরেক ছেলে, কোসেম সুলতানের ছেলে। সুলতান মুরাদের পরে ক্ষমতা আসলো সুলতান ইব্রাহিম। এইভাবে সর্বশেষ দক্ষ সুলতান আব্দুল হামিদ পর্যন্ত সবগুলো ছিল অদক্ষ, শুধু সুলতান হামিদ খান ছিল একটু ভালো। তাও তাকে তার ছেলেদের দ্বন্দ্বে পড়ে ক্ষমতা ছাড়তে হয়। তার ক্ষমতা ছাড়ার শেষ। এবার ওসমানী সাম্রাজ্য 1900 সাল যখন আসলো, মানে 20 শতাব্দী যখন আসলো, ওসমানী সাম্রাজ্য একেবারে ধ্বংসর দিকে। তারপরে বলকান যুদ্ধ শুরু হলো। আমি একবার শেষ করে দিয়েছি, অনেক আলোচনা। 1912 সালে শুরু হলো বলকান যুদ্ধ, মানে ইউরোপের পূর্ব অঞ্চলটাকে, যে ইউক্রেন, রোমানিয়া, হাঙ্গেরি, তারপরে অস্ট্রিয়া, আপনার গ্রিস, এগুলি হলো বলকান, ইউরোপের ক্রোয়েশিয়া, এগুলি ইউরোপের বলকান অঞ্চল। এই অঞ্চলের মধ্যে বিদ্রোহ জাগিয়ে দিল রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। এরা বিদ্রোহ জাগিয়ে দিল, লোকদেরকে অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল যে ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো। অবশেষে এই বিদ্রোহ দমন করতে ওসমানীয়রা অক্ষম হয়। অবশেষে বলকান অঞ্চল ছেড়ে ওসমানীয়রা, মানে ইউরোপ ছেড়ে বাড়িতে চলে আসতে হয় একেবারে। 1914 সাল আসলো। এই যুদ্ধ করতে করতে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ওসমানীয়রা মনে করলো আমি জার্মানের সাথে যোগ দিয়ে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনি। তখন এই যুদ্ধে 18 সালে হেরে গেল জার্মানের হারা, অটোমানের হারা। কারণ জার্মান অটোমান একসাথে যুদ্ধ করেছে কার বিরুদ্ধে? রাশিয়া, আমেরিকা, কানাডা, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, পুরা বলকান অঞ্চলের সম্রাটরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কি পারে? এটা কি সম্ভব? একসাথে যুদ্ধ, শুধু রাশিয়া, তবে তাদের পক্ষে ছিল অস্ট্রো হাঙ্গেরি,
অস্ট্রো হাঙ্গেরি, তারপরে জার্মানি, অটোমান, তারা এক ছিল এতটুকে, আর বেশি কোনো দেশ ছিল না তাদের সাথে। প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়াটা ছিল ওসমানীয়দের আরও পরাজয়ের আরেকটা কারণ। বাস প্রথম বিশ্বযুদ্ধ হলো, হওয়ার পর ওসমানীয়রা হেরে গেল, সবাই হেরে গেল। ওসমানীয়রা এইদিকে আরেকটু কথা বলে দিই, এই যে আজকে আরব, এই যে আরবে যত নেতা আছে সব মুনাফিক। আরবে যতগুলো আলেম আছে, যারা কয়েকজন ভালো আছে তাদেরকে ছাড়া বাকি বলছি সব মুনাফিক, আমেরিকা ইউরোপের দালাল। এরা একটা হক কথা বলে না। এরা এই আরবের যতগুলো রাজ্য আছে এখন, এই রাজ্যগুলো রাজপরিবার যারা আছে তাদের পূর্বপুরুষরা ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ফিলিস্তিন সহ। এই ফিলিস্তিনের নেতারা সহ, তৎকালীন নেতারা, জর্ডানের, ফিলিস্তিনের, তারপরে বাহরাইনের, সৌদির, কুয়েতের, কাতারের, এই অঞ্চলের পূর্বপুরুষরা ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ব্রিটিশের পক্ষে, আমেরিকার পক্ষে, ফ্রান্সের পক্ষে। ফ্রান্স, ব্রিটিশ তাদেরকে ওয়াদা দিয়েছে যে যদি তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। আবার ইহুদিদেরকে আশ্বাস দিয়েছে যদি তোমরা এখানে ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দেওয়া হবে। এক একটার আলাদা আলাদা ইয়া দিচ্ছে। আবার ফ্রান্সের সাথে চুক্তি করতেছে যুদ্ধ করুক, সব যখন শেষ হবে সব কিছু ফ্রান্স আর ব্রিটেন ভাগ করে নেব। ঠিকই যুদ্ধের পরে আরবিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, স্বাধীনতা দিল না। সব আরব অঞ্চল ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে ভাগ করে নিল, আর ইসরায়েলিরা অল্প একটু জায়গা নিয়ে এখানে থাকতে লাগলো। আর তুরস্ককে একবারে ঘেরাও করে ফেললো। শুধু তাই না, যেই তুর্কিরা 700 বছর পৃথিবীকে শাসন করেছে, তুরস্কের ওরা তো সারা 55 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীতে শাসন করেছে তুর্কিরা, এত বড় আয়তন। সেই তুর্কিরা সব ছেড়ে তাদের নিজ দেশে, মানে আনাতোলিয়ায়, কুর্দিস্তান, মানে বর্তমানে যে আঙ্কারা কেন্দ্রিক যতটুকু তুরস্ক আছে এতটুকে চলে আসলো। শুধু তাই নয়, ইস্তাম্বুল গ্রিস আর ব্রিটেন দখল করে নিয়েছে। শুধু তাই নয়, গ্রিক সৈন্যরা কি করেছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্কের এজিয়ান অঞ্চলে, এজিয়ান পূর্ব অঞ্চলে, মানে আনাতোলিয়ার কিছু অংশ, ইজমির, সিমিরনি, এসকে শহর, কোতাইহিয়া, এগুলো দখল করে নিয়েছে। এজিয়ান পর্বতমালা এগুলো দখল করে নিয়েছে। এবার একেবারে পুরা ওসমানীয় সাম্রাজ্য তো হেরে গেলই, পুরা দেশ সহ স্বাধীনতা বিলুপ্তির পথে। তো ওসমানীয় সাম্রাজ্য তখন যুদ্ধ করে নাই, যখন দেশে ঢুকছে তারা যুদ্ধ করলে পারতো, কারণ ইস্তাম্বুল এমন একটা শহর, এই শহর ওসমানীয়রা চিন্তা ছিল আমরা এখন যুদ্ধ করব না, যদি যুদ্ধ করি এই যুদ্ধে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এখন তারা ঢুকছে, ঢুকুক, আমরা তাদের কাছে আত্মসমর্পণ করে আপাতত থাকি, পরবর্তীতে হয় আলোচনার মাধ্যমে, না হয় শক্তি সঞ্চয় করে আক্রমণ করে আমাদের ঐতিহ্য আমরা রক্ষা করব। এটা ছিল ওসমানীয়দের উদ্দেশ্য। তাই ওসমানীয়রা যুদ্ধ করে নাই, সৈন্যদেরকে বলেছে তোমরা চুপচাপ থাকো। কিন্তু না, মোস্তফা কামাল পাশা সে আনাতোলিয়ায় এসে আঙ্কারা কেন্দ্রিক একটি সরকার গঠন করে, এবং ওই সরকারের প্রধান সে হয়ে জাতীয়তাবাদী একটি আন্দোলন সেখানে আরও আগের থেকেই গজে উঠছিল। মানে জনগণের পরামর্শে সাংবিধানিক একটি রাষ্ট্র সরকার হোক, এটা তুর্কের ইয়াং টার্ক বলা হয়, মানে তাদেরকে তুর্কি জাতীয়তাবাদী আন্দোলনের যুব সমাজ, তারা আগের থেকে ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে ছিল। তারা তুরস্কের পুরাতন কিছু সৈন্য, কিছু পাশা, মোস্তফা কামাল পাশার নেতৃত্বে এরা সেখানে শক্তি সঞ্চয় আস্তে আস্তে করছে আঙ্কারা বসে। অবশেষে কি হলো, গ্রিস এইদিকে ওসমানীয়রা যুদ্ধ করে বসে আছে, কিছু করছে না। তুর্কিরা ওইখানে সঞ্চয় করছে মোস্তফা কামাল পাশার নেতৃত্বে। তাদের উদ্দেশ্য দেশ না, তাদের উদ্দেশ্য ক্ষতি আছে। যাই হোক, তারপরে গ্রিস একের পর এক প্রথমে দখল করছে ইজমির, এজিয়ান পর্বতমালা, তারপরে কোতাইহিয়া, এসকে শহর দখল করেছে। এরপরে এরা চলে গেছে সাকারিয়া পর্বতমালা। এই সাকারিয়া পর্বতমালা দখল করলে এরা আঙ্কারা জয় করবে, বাস পুরা তুর্কি জাতির ইতিহাস মিশে যাবে। কিন্তু ওই মুহূর্তে এখন দোষ কাকে দেব? আমি মনে করি আর কি, যেহেতু পৃথিবীতে স্বাধীনতার সূর্য উঠছে, ওই মুহূর্তে
তুর্কিরা যেটা করেছে, যুদ্ধ করে তাদের বর্তমান তুরস্ককে প্রতিষ্ঠা করেছে, আমি মনে করি এটাই ঠিক করেছে। মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুর্কিরা সৈন্য সঞ্চয় করে সামরিক সরঞ্জাম প্রস্তুত করে এরা প্রেসিনা 19 সালে ঢুকেছে, 19, 20, 21, 23 সাল, 23 সালের দিকে শুরু হলো সাকারিয়া পর্বতমালায় যুদ্ধ, তুর্কি আর গ্রিক বাহিনী। সেই তুর্কি আর গ্রিক বাহিনীর যুদ্ধে প্রায় 2 লক্ষ গ্রিক বাহিনী হত্যা করেছে। তুর্কিরা সেই সাকারিয়া পর্বতমালায় জয় হয় এবং সাকারিয়ার পর তাদের হারানো গৌরব ইজমির, এস্কেশর, কোতাহিয়া, এজিয়ান দখল করে। এই যুদ্ধের তীব্রতা দেখে ইটালি আগেই ভেঙে গিয়েছে। এই যুদ্ধের তীব্রতা দেখে গ্রিস আর ব্রিটেনের দখলে থাকা ইস্তাম্বুল, যে আজকের ইস্তাম্বুল, যে ইস্তাম্বুল কনস্টান্টিনোপল 2000 বছরের আগের রোমান সাম্রাজ্যের ঐতিহ্য, ওইটা তুর্কিদের যুদ্ধের ভয়াবহতা দেখে ইচ্ছে করে যুদ্ধ ছাড়া ইস্তাম্বুল ছেড়ে দিয়ে, মানে বর্তমান তুরস্ক যদ্দূর আছে এতটুক থেকে সামরিক বাহিনী, মিত্রশক্তি ইটালি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তাদের যত সৈন্য ছিল, কূটনীতিগুলো সব নিয়ে গিয়েছে এবং ইস্তাম্বুল ছেড়ে দিয়েছে। তখন তারা বিভিন্ন চুক্তি, প্রথমে তারা সেব্রে চুক্তি করে। এই সেব্রে চুক্তির মাধ্যমে তুর্কিদেরকে অমুক অমুক অঞ্চল, এটা ছেড়ে দাও, ওটা ধরো, এটা মারো, এটা আমার, ওটা তোমার, এরকম চুক্তি করেছে, একটা অপমানজনক। তারপরে আসলো যখন স্বাধীনতা অর্জন করলো তুর্কিরা, সব বাহিনী চলে গেল তুরস্ক থেকে, মানে আনাতোলিয়া থেকে শুরু করে ওইদিকে এই কাস্পিয়ান সাগর পর্যন্ত, কৃষ্ণ সাগর পর্যন্ত, ওইদিকে ইস্তাম্বুল পর্যন্ত, এইদিকে ইরান পর্যন্ত, ওইদিকে আর্মেনিয়া পর্যন্ত, এতটুক বর্তমান তুরস্ক যতটুকু আছে, এতটুক তুরস্ক ছেড়ে সবাই চলে গেল। স্বাধীনতা হলো, স্বাধীনতা অর্জন করার পরে এবার একটা চুক্তি হলো লুজান চুক্তি। ওই লুজান চুক্তিতে অনেক শর্ত সাপেক্ষে আছে, শর্ত সারায়াত আছে, নিয়মকানুন আছে। প্রায় 100 বছর হয়ে গেছে, 1923 সালে হয়েছে ওই চুক্তিটা। লুজান এটা সুইজারল্যান্ডের একটা শহর, ওইখানে বসে এই চুক্তিটা হয়েছিল, তাই এটাকে লুজান চুক্তি বলে। ওইখানে অনেক কিছু বিধিনিষেধ ছিল, নিয়মকানুন ছিল, যে ওসমানীয়রা এই নদীতে কর আদায় করতে পারবে না, ওই নদীতে কর আদায় করতে পারবে না, এখানে সামরিক বাহিনী প্রস্তুত রাখতে পারবে না, ওখানে সেনা রাখতে পারবে না, আর কোথাও সাম্রাজ্যের দিকে এগোতে পারবে না, মাথাচাড়া দিতে পারবে না, কোনো দেশে আক্রমণ করতে পারবে না, এই বিভিন্ন অপমানজনক চুক্তি ছিল। তারপরে এই লুজান চুক্তির ভিত্তিতে এখনও বর্তমান আধুনিক তুরস্ক স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর এই তুরস্ক 1970 সালের দিকে আবার সাইপ্রাসটা গ্রিসটা দখল করে নিয়েছিল, 37% দখল করেছে তুর্কিরা, মানে সাইপ্রাসের 37% তুর্কিদের দখলে আর বাকিটা গ্রিসের দখলে, এভাবেই এখন আছে। তো এই হলো তুরস্কের, যেই তুরস্ক একেবারে শেষ করে দিয়েছিল, সেই তুরস্কের এখন সামরিক সক্ষমতা বিশ্ববাজারে অন্যতম। যাই হোক, তুরস্কের সামরিক সক্ষমতা বর্তমান অবস্থা নিয়ে, রিসেপ তাইয়িপ এরদোগান নিয়ে, তার সফলতা নিয়ে, এটা নিয়ে আমি অন্য সময় ভিডিও করব। তুর্কি জাতির ইতিহাসে আজকে 4র্থ পর্বে আমি শেষ করছি, এখানেই আমার আলোচনা শেষ। সামনে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন আশা করি। আমি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বিশ্ব রাজনীতি, ইতিহাস, ভূগোল সহ এইগুলো বিষয় নিয়ে আমি প্রত্যেক বৃহস্পতিবার আপনাদেরকে একটা ভিডিও দিই। জুমার দিন আমি যে আলোচনা করি ওইটা আবার নেটে দিই, সবাই দেখার চেষ্টা করবেন।